আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্টের বিষয়ে ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট রিজেক্ট দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্টটা বিএফএস গ্লোবাল কল সেন্টার থেকে কল দিয়ে আবার পুনরায় আবার সাবমিট করতে বলেছে এবং আরেকটি বিষয় হলো যে দীর্ঘদিন অপেক্ষা করার পর অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না। তো এই বিষয় নিয়ে আজকে কল সেন্টারে কল দেওয়া হয়েছিল, তো এইটার একটা কল রেকর্ড শোনাবো। এবং আরেকটি টপিক হলো যে যে গতকাল আপনারা দেখছেন যে 26শে ফেব্রুয়ারি 2025 একটা অ্যাম্বাসি থেকে একটা নোটিশ দিয়েছে। তো নোটিশটা আমি গতকালই আপনাদেরকে পোস্ট করছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, কিন্তু ওইটা পুরাপুরি আপনারা অনেক ক্লিয়ার না। অনেকে অনেক রকমভাবে আপনাকে প্রশ্ন করছেন এবং ফেসবুক পেজেও কিন্তু অনেকে মেসেজ দিয়েছেন। তো আসলে ওইটাও আজকে ক্লিয়ার করব। তবে আপনারা যে আমার ভিডিওর নিচে কমেন্ট করেন, তো ওই কমেন্টগুলো প্রত্যেকটা কমেন্টেই কিন্তু আমি দেখি এবং পড়ি যে আসলে আপনারা কি জানতে চাইতেছেন বা কি করতে চাইতেছেন। তো আসলে অনেকে রিপ্লাই দিতে পারি না, আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে আপনারা দেখছি ইদানিং কিছু ভাই ব্রাদার আপনারা বলতেছেন যে এখন একটা মানববন্ধন করার দরকার, মাঠে নামতে হইব, এরকম বিভিন্নভাবে আপনারা কমেন্ট করতেছেন আমার প্রত্যেকটা ভিডিওর নিচে। তো আসলে আপনাদেরকে আমি একটা কথাই বা অনেকে রিপ্লাই দিতেছি যে আসলে ঈদের পরে দেখেন যে এই বিষয়টা নিয়ে। তো আপনাদেরকে এই বিষয়টা নিয়ে যে বর্তমান পরিস্থিতি যে 2023 সালে অনেকে পাসপোর্ট জমা দিয়েছিল, তারা পাসপোর্টগুলো রিটার্ন পাইছে কিন্তু ভিসা পাইতেছে না, এবং 2024 সালে অনেকে স্ক্যান কপি জমা দিয়ে অপেক্ষা করতেছেন এবং অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা মেল করে তারা এখনও অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না। কেউ কিছু হলেও অ্যাপয়েন্টমেন্ট পাইছে, তো তারা কিন্তু জমা দিতে পারছে, কিন্তু অনেকেই কিন্তু জমা দিতে পারতেছে না। তো এই বিষয় নিয়ে সবাই কিন্তু একটা যৌথভাবে একটা মানববন্ধন বলেন বা অনশনের একটা চিন্তা ভাবনা করতেছেন, কিন্তু আসলে আমি আপনাদেরকে আজকে একটা ক্লিয়ার ধারণা দিব। তো আপনাদেরকে নিয়ে একটা কাজ করা হইতেছে, যেমন সমন্বয় কয়েকজন মিলে যে প্রবাসী মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, তো তারা কিন্তু মিটিং করতেছে। তো এই বিষয় নিয়ে গতকাল যে আমাদের 26শে ফেব্রুয়ারি 2025 মানে গতকাল যে একটা মিটিং ছিল যে প্রবাসী মন্ত্রণালয়, তো ওইখানে আমাদের যে কয়েকটা ভাই ওইখানে গিয়েছিল। তো প্রবাসী ভবনের যে একান্ত সচিব সরার আলম, তো ওই সরার স্যারের সাথে মিটিং করা হয়েছে। আপনারা চেনবেন যে সরার স্যার কোনটা, সরার স্যারকে চেনে না এমন কেউ নাই, কারণ সরার স্যার কিন্তু ভোক্তা অধিদপ্তরের কাজ করতো। তো আগে কিন্তু এই যে ক্যাসিনো ব্যবসা, বিভিন্ন রকম দুর্নীতি, এইগুলা কিন্তু উনি তুলে ধরছিল। তো উনি কিন্তু ওই যে প্রবাসী ভবনে একান্ত সচিব সরার আলম, তো উনি কিন্তু এই ব্যাপারটা নিয়ে দেখছে এবং গতকাল কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু মিটিং হয়েছে। তো আমাদের কয়েক ভাই গেছে, তো ওনারা কিন্তু রাত্রে এসে এই যে আপনাদের জন্য একটা আপডেট দিছে ডক্টর ইউনূস স্যারের সাথে যে মিটিংটা, এটা শিওর হওয়ার জন্য। তো আগামী 5ই মার্চ 2025 রোজ বুধবার, তো রোজ বুধবার কিন্তু এটার জন্য আবারও যাইতে বলছে। তো রোজ বুধবার মানে 5 তারিখে আগামী, তো 5 তারিখে যাওয়া হবে এবং তারা কি জানায় এই ব্যাপারটা আপনাদের কাছে তুলে ধরবো। তো ওই ভাইরা গতকাল যে মিটিংটা করে আসলো, তো এই ভয়েসটা একটু শোনেন, তারপর বিস্তারিত বলতেছি। আসসালামু আলাইকুম সম্মানিত সহযোদ্ধা ভাইয়েরা, রাত 11:58 এইমাত্র বাসায় আসি পৌঁছলাম। আপনারা হয়তো জানেন গতকালকে আমাদের সিদ্ধান্ত হওয়ার পরে আমি সকালে ঢাকা প্রবাসী কল্যাণ ভবনে আমি, আতিক ভাই, অপু ভাই, আমাদের অনেক কিছু ভাই সহকারে আমরা গিয়েছি। আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিছে 10টায়। অপেক্ষা করতে করতে আমরা লাঞ্চও করিনো, 5টার দিকে খবর আসছে যে একান্ত সচিব সরওয়ার স্যার, প্রবাসী ভবনের একান্ত সচিব সরওয়ার স্যার, উনি আমাদের সাথে বসবে। আমরা মাগরিবের নামাজের পরে ওনার সাথে সাক্ষাৎ করার পরে বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার পরে উনি আমাদেরকে আশ্বস্ত করছে যে আমাদের 2023-এর বিষয়গুলা জটিলতা এবং 24 যে রানিং ওইগুলা জটিলতা নিয়ে উনি অ্যাম্বাসারকে অবহিত করছে। অ্যাম্বাসার ও সঠিক অ্যান্সার দিতে পারেনি। উনি বলছে যে আমাদেরকে এই একটা মাস একটু অবজার্ভ করার জন্য। ঈদের পরে উনি অ্যাম্বাসারকে ডাকানোর পরে যদি কোনো সিদ্ধান্ত না হয় উনি ওনার থেকে সঠিক অ্যান্সারটা আশা করবে নেওয়ার জন্য। তো আমাদেরকে তাৎক্ষণিক বলছে যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য আমাদের একটা টিম তৈরি করে দেওয়ার জন্য। তাৎক্ষণিকভাবে আমাদের অনেক ইউসুফ ভাইয়ের কাছে অনেকের রেফারেন্স নাম্বার ছিল, উনি তাৎক্ষণিকভাবে আমাদের 13 জনের রেফারেন্স নাম্বার দিয়ে একটা টিম তৈরি করে দিছে। এখান থেকে 5 থেকে 6 জন ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করতে পারবে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন ভালো একটা সমাধান আসতে পারে।
ভালো থাকেন। ভয়েসটা শুনলেন, আসলে এখানে তারা মিটিংয়ে বলছে যে আরও 13 জনের নাম দেওয়ার জন্য, মানে সবাইকে একটা নাম দিবে, এর মধ্যে থেকে তারা হয়তো 4-5 জন সিলেক্ট করবে যে ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করার জন্য। তো এই ব্যাপারটা আসলে সবার কথাই তুলে ধরা হবে, এটা আসলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু তাদের সাথে দেখা করা হইতেছে। আসলে সব ভুক্তভোগী বা মাঠে নামাইয়া বা একটা ঝামেলা করিয়া যে তার সাথে দেখা করা, ওটা আসলেই আমি মনে করি যে ওটার থেকে এটাই সবচেয়ে ভালো হবে। আমরা মনে করি যে যারা ভুক্তভোগী সবাই একটা সমাধান আসুক, এটাই আমাদের সবার কাছে চাওয়া পাওয়া। তো আসলে আপনারা একটু দোয়া করবেন সবার জন্য, যার যার স্থান থেকে যেভাবে এই যে আপনাদের সবার জন্য কাজ করতেছে, সবার জন্য সবাই দোয়া করবেন, এইটাই বলবো। তো আজকে ভিডিওটা কিন্তু বড় হবে, আসলে আমি যে আপনাদেরকে ভিডিওগুলো দিতেছি এখানে প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনাদেরকে বুঝাই দিতেছি। তো এখানে অনেকটি বিষয় আছে, যেমন এই যে আপনার মানববন্ধনের বিষয়টা বললাম, এখন আবার বিচার আপডেটটা, তারপর আবার যে গতকাল যে নোটিশটা, এটা নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়াইতেছে বা অনেক ঝামেলার মধ্যে আছে। তো এটাও কিন্তু ক্লিয়ার করবো, অনেক কিছু বলছে। তো এখন এইটা আসলে মানববন্ধনের ব্যাপারটা তো ক্লিয়ার হইলেন। আগামী বুধবার মানে 5ই মার্চ 2025 এটা আমরা শিওর হওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়া লাগবে। তো এই বিষয়টা আপনারা অবগত থাকেন যে আসলে আপনাদের জন্য কিছু একটা করা হইতেছে, সবার জন্য, সকল ভুক্তভোগীর জন্য। তো এটাই বলবো যে তাদের জন্য, সবার জন্যই দোয়া করেন। তো গতকাল যে ইতালি এম্বাসি নোটিশটা দিয়েছিল, গতকাল 26শে ফেব্রুয়ারি 2025 রোজ বুধবার ছিল। তো বুধবারে যে নোটিশটা দিয়েছিল এটা নিয়ে অনেকে ভুলভ্রান্তির মধ্যে আছেন, আসলে অনেক অন্যভাবে উপস্থাপন করেছে। তো এটা নিয়ে অনেকে লেখছেন যে সাসপেন্ড করে দিয়েছে নলস্তা, বা অনেকে ভিসা পাবে না, এইরকম ভাবে অনেক গুজব দেখছি। তো আসলে এটাই ক্লিয়ার করব। তো নোটিশে যেটা বলা হয়েছে সংক্ষেপে আমি বলে দিতেছি, যেটা হলে যে 2024 সালের 11ই অক্টোবর এটা ইতালিতে আইন পাশ করা হয়, স্পোর্টেলে ইউনিয়ন সংস্থার মাধ্যমে 145 নম্বর আইন ধরে এটাকে যাচাই বাছাই করে পেপুত্রা থেকে প্রত্যেকটা নলস্তা এবং কি তার সকল ডকুমেন্ট যাচাই বাছাই যদি কমপ্লিট হওয়ার পর দেখে যে এটা ভিসা পাওয়ার যোগ্য মনে হয়, তাকে কিন্তু ভিসা দিবে। তো এটাকে আপনার যারা স্ক্যান কপি জমা দিয়েছিলেন এবং কি যারা পাসপোর্টগুলো রিটার্ন আনছেন, তাদেরকে এই প্রসেসে যাচাই বাছাই করার পর তাদেরকে একটা সমাধান দিবে। অলরেডি কিন্তু অনেকে যারা যাচাই বাছাই কমপ্লিট হওয়ার পর তারা কিন্তু অনেকে ভিসা পাইছে পাসপোর্টগুলো সাবমিট করে, এবং কি যারা এইটা বৈধ মনে হয় নাই, যে কোনো ডকুমেন্টের সমস্যা ছিল, তাদেরকে কিন্তু অলরেডি রিজেক্ট হয়েছে। তো এখানে আবার আরেকটি বিষয় হলো যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীদের কথাটাও কিন্তু 145 নম্বর সেই আগের নোটিশে কিন্তু বলা হয়েছিল যে আপনাদেরটাও কিন্তু ইতালি থেকে, হ্যাঁ আপনারা সরাসরি যে অ্যাপয়েন্টমেন্ট পাবেন এরকমটা না, ইতালি থেকে যেহেতু আপনি যখন মেল করবেন ওইটাই ইতালি থেকে আপনার নলস্তারে একটা ডকুমেন্ট থাকে তাদের কাছে, ওইটা পেপুত্রা থেকে যাচাই বাছাই কমপ্লিট করার পর আপনার যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয়, তাহলে সরাসরি আপনার মেন পাসপোর্টটা জমা দিতে বলবে। তো ওই আইনটাকেই এখন আবারও পুনরায় আপনাদেরকে সবাইকে অবগত করার জন্য, এটাকে মনে করাই দেওয়ার জন্য এটাকে আবারও দিয়েছে। তো এটা আহামরি কিছু না, হ্যাঁ এখন আহামরি কিছু না, এরকমটা বলা যাবে না যে 2024 সালে যারা অক্টোবর নভেম্বরে জমা দিয়েছে বা স্ক্যান কপি জমাইছে তারা ভিসা পাবে না, বা মেল করছে তারাও ভিসা পাবে না, এরকমটা না। দেখেন অনেকে কিন্তু 2024 সালের যে নভেম্বর ডিসেম্বরে মেল করে কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে কিন্তু ভিসাও কালেক্ট করে ফেলছে। তো আসলে এখন সকল প্রসেসটাই কিন্তু এক, এখানে কোনো পার্থক্য নেই যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী বলেন বা স্ক্যান কপি বলেন বা যারা পাসপোর্টগুলো রিটার্ন আনছে তাদেরকে বলেন, সব প্রসেস কিন্তু একটাই। হ্যাঁ এখানে প্রসেস তারা ইতালি থেকেই যাচাই বাছাই কমপ্লিট করে সরাসরি মেন পাসপোর্টটা জমা দিতে বলবে। দেখেন এখন কিন্তু সবার পাসপোর্ট কিন্তু সবার কাছে, স্ক্যান কপি বলেন বা যারা পাসপোর্টগুলো রিটার্ন আনছে বা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছেন, তো আপনাদের কাছে সবার পাসপোর্টই সবার কাছে। তো যার পাসপোর্টটা জমা দিতে বলবে সেই 100% ভিসা পাবে। তো এই প্রসেসেই চলছে। তো এইটা নোটিশে, এটা নতুন কিছু না। তো এটা আসলে আপনাদের যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন আপনাদের এই কথাটা মনে করাই দেওয়ার জন্য, কারণ কি ইদানিং অনেকে কিন্তু নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তারা কিন্তু জমা দিতেছে, এই ব্যাপারটাই কিন্তু ওনারা মনে করাই দিছে। তো এখানে আবার আরেকটি বিষয় হলো যে কিছু কিছু ভিসা পাইতেছে কিছু কিছু শহর থেকে, এই শহরগুলো আসলে আজকেও কিন্তু দেখেন পালেরমো, রাগুসা, সিসিলিয়া, সিএনএ, এই শহরগুলো থেকে কিন্তু ভিসা পাইতেছে, ভেনিস থেকে ভিসা পাইতেছে, আবার রোম থেকে ভিসা পাইতেছে, একবার সীমিত 2-1টা, হ্যাঁ নাপোলি থেকেও পাইতেছে। তো এরকম 2-1টা করে কিছু কিছু শহর পাইতেছে। আর ঢালাওভাবে এই যে পালেরমো, রাগুসা, সিসিলিয়া, তারপর ভেনিস, এইসব শহরগুলো থেকে পাইতেছে ভিসা। তো আসলে এখন আমরা বুঝতে পারতেছি না তারা কি শহর ভিত্তিক দিতেছে। তো আসলে এটা বলা যায় যে শহর ভিত্তিকই দিতেছে, যেহেতু সেই 2টা মাস 3টা মাস ধরে কিন্তু এই একই শহরগুলো থেকেই প্রতিদিনের ভিসা হইতেছে। আমরা চাই যে প্রত্যেকটা শহর থেকেই ভিসা হোক, এখানে যে একজন ভিসা পাইতেছে এরকমটা না যে সে ভিসা পাইবে না, এরকমটা না। আমরা বলি যে সবাই ভিসা পাক বা সবাই একটা সমাধান পাক,
হ্যাঁ, তো তারা শহর ভিত্তিকেই দিতেছে। তো এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করলাম, নোটিশে ওইরকম কিছু না, হতাশা হওয়ার কিছু নেই। হ্যাঁ, আপনাদের যাদের ডকুমেন্ট ঠিক আছে তারা অবশ্যই ভিসা পাবেন, এবং কি যারা নতুন নুলস্থা পাবেন তারাও অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করবেন। অবশ্যই আপনাদেরটাও কিন্তু ওই ইতালি থেকে যাচাই বাছাই কমপ্লিট হওয়ার পর কিন্তু আপনাদেরকে দিবে। তো এখানে কথা আছে যে 2023 সাল রাখে আসলে 24 সালের দিতেছে, 25 সালেও দিতেছে, কোনো সিরিয়াল নাই। হ্যাঁ, আপনি যে মেল করছেন ডিসেম্বরে বা নভেম্বরে, আবার অনেকে করছে 2024 সালের, অনেকে আগেই মেল করছে, তারা কিন্তু আবার অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না। তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই মানে কি 100% বিষয়। এখন আপনারটা দেরি হইতেছে একটাই কারণ, যে আপনার যখন পাইবেন তখন কিন্তু ধরে নেবেন যে ভিসা, আপনার পাসপোর্টটা জমা দিয়ে যে অপেক্ষা করতে হবে না। তো ওইটাই তারা বলেছে যে এখন কিন্তু কয়েক দেখা যাইতেছে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে, ওইটা তারা কিন্তু নোটিশগুলো করে দিছে। হ্যাঁ, ইদানিং তো যাদেরটা মনে হইতেছে এইগুলা ডকুমেন্ট ঠিক নেই তাদেরকে আবার রিজেক্ট দিয়ে দিতেছে। তো এই বিষয়টা আপনাদের ক্লিয়ার। তারপর আপনার যে মানববন্ধন ব্যাপারটা ক্লিয়ার। তো আজকে যে ভিসার আপডেট, আজকে 27শে ফেব্রুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট ডেলিভারি সংখ্যা ছিল 9টি, মোট রিটার্ন পাসপোর্ট রিজেক্টের সংখ্যা ছিল 50টি, মোট রিটার্ন পাসপোর্ট সাবমিটের সংখ্যা ছিল 23টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 21টি, এগ্রিকালচার ভিসা ছিল 35টি, স্পন্সর ভিসা ছিল 8টি, ডোমেস্টিক ভিসা ছিল 4টি, ট্যুরিস্ট ভিসা ছিল 1টি, বিজনেস ভিসা ছিল 1টি, স্টুডেন্ট ভিসা ছিল 2টি। তো আসলে এই যে বিষয়গুলো হইতেছে বরাবরের মতোই, যে আপনার ওই যে কিছু কিছু শহর থেকে কিন্তু প্রতিনিয়ত বিষয় হইতেছে। তো অন্যান্য শহর থেকে হইতেছে, তবে দুই একটা, হ্যাঁ, তবে ঢালাওভাবে যে পালেরমো, রাগুসা, সিসিলিয়া, তারপর সিএনএ, তারপর ভেনিস, এই শহরগুলো থেকেই বিষয় হইতেছে। তো আসলে বাকি যেই শহরগুলো আছে তো আপনারা অপেক্ষা করেন। তো আসলে তারা দ্রুত একটা সমাধান আনতে পারে আশা করি। তো তারপরেও তো আমরা যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তো তাদের সাথে মিটিং হইতেছে, যেহেতু তারা একটা সময় বলতেছে যে আসলে ডক্টর ইউনূস স্যারের সাথে মিট করাই দিবে। তো দেখি কতদূর হয়, যদি হয় তাহলে তো আমাদের জন্য সবার জন্য ভালো। তো অপেক্ষা করেন এবং কি সবার জন্য দোয়া করেন। তো আজকে একটা কল রেকর্ড আছে, ওই কল রেকর্ডটা শুনবেন। তো আসলে আরেকটা বিষয় হলো যে আপনারা যে কল রেকর্ডগুলো দিই, তো এখানে আবারও 2-1 সীমিত, সবাই না, 2-1 কমেন্ট করছিলেন যে আসলে ফেক কল। আরে ভাই, এই যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা তারা ভিডিও বানাইতেছে, প্রতিবাদ করতেছে যে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না, এবং কি তারা কিন্তু বিএফএস গ্লোবাল প্রতিদিন কল দেয়, 4-5 জন 10-12 জন করে কল দেয়। 10-12টা কল রেকর্ডের মাঝ থেকে একটা কল রেকর্ড আপনাদেরকে শোনাই, আপনাদের কাছে শেয়ার করি, যাতে আপনারা পরিপূর্ণ আপডেটটা পান। ভিসার আপডেট পাইলেন, মানববন্ধন বা অনশন করতে চাইতেন সেটার আপডেট পাইলেন, মানে পরিপূর্ণ আসলেই যে আমরা আজকে সারা দিনের যে অ্যাম্বাসি বলেন, বিএফএস গ্লোবাল বলেন, বা আপনাদের যে ভুক্তভোগীদের বর্তমান পরিস্থিতি, সম্পূর্ণ পরিপূর্ণ একটা আপডেট দিতে চেষ্টা করি। এতে করে দেখা যাইতেছে বিএফএস গ্লোবাল যে আজকের পরিস্থিতি, এই বিষয়ে যেহেতু কল দিয়েছে, ওইটার একটা কল রেকর্ড আপনাদেরকে শোনাই। এখানে ফেক হওয়ার কি আছে? কল রেকর্ডটা আপনারা নিজেরাও তো কল দিতে পারেন, আপনারা শুনতে পারেন আপনাদের কি বলে। তো কল রেকর্ডটা শুনলেই বোঝা যায় একটা ফেক কল রেকর্ড আমি আপনাদের জন্য বানাবো। আসলে এইটা আসলে কীভাবে আপনার বুঝেন যে আসলে কল রেকর্ড কেন আবার ফেক বানাবো, বা এত কিছু এটা এর কি সম্ভব? আমি এইরকম সামান্য একটা ব্যাপার নিয়ে একটা কল রেকর্ড বানা কি আমার মতো একটা মানুষ বানাইতে পারবে ইচ্ছা করলে? বড় বড় রাজনীতিবিদ বা তাদেরকে হেয়পন্ন করার জন্য তারা এরকম একটা করে, তারাও তো ওরকমভাবে একুরেটভাবে পারে না। তো আপনাদের কল রেকর্ডটা শোনাই, সেটাতে আবার অনেক ব্যাড কমেন্ট করেন। তো কল রেকর্ডটা আসলে মূলত ভুক্তভোগীরা, অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা কল দেয়, তো তাদের মধ্যে থেকে 10-12টা কল রেকর্ড থাকে, 5টা কল রেকর্ড থাকে, তাদের মধ্যে মানে আজকে সারাদিন কল রেকর্ডগুলো, এদের মধ্যে থেকে একটা কল রেকর্ড আপনাদেরকে শোনাই। মনে করি এটা পরিপূর্ণ একটা আপডেট হিসাবে আপনাদের বোনাস হিসাবে এটা দিয়ে থাকি। তো আপনারা মনোযোগ দিয়ে এই কল রেকর্ডগুলো শুনবেন, এবং কি প্রতিনিয়ত আপডেটগুলো আপনাদের দিয়ে থাকি। অবশ্যই আপনারা ভালো মন্দ কমেন্টে জানাবেন, এবং কি ভিডিওটা শেয়ার করে দিবেন। তো কল রেকর্ডটা শুনুন। তাইলে কিন্তু তাদের কাছে আমরা জিজ্ঞাসা করতাম, যেহেতু কাজটা আপনারা নিছেন আপনাদের আন্ডারে, আমরা আপনাদের কোশ্চেন করবো। আর এই যে আমরা যে এইগুলো বলতেছি আপনাদের জানানো এটা উচিত। আমার কথা, আমার ধরেন 10 জন কালকে আগামীকাল 10 জনের অ্যাপয়েন্টমেন্ট দিল, আমার কথা বুঝছেন, 10 জনের মধ্যে 10টা নলস্তা চেক করে কি 10 জনের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে? এর মধ্যে 2-1টা ফলস আছে না? তাই ওই ফলস ব্যক্তি জানাই, ওই ফলস ব্যক্তি কেন জানাই দেওয়া হয় না যে আপনার নলস্তাটা ফলস? তাইলে তো সে অন্যদিকে মুভ করতে পারে না স্যার। আলটিমেটলি এখন যাদেরকে যাদের ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে, ইভেন যাদের লুলুস্তা ভেরিফিকেশনে একাধিকবারও ভেরিফিকেশন করছে, তো তাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, আর আদারওয়াইজ আর কাউকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না। আমি ওইটাই বলছি, অ্যাপয়েন্টমেন্টে আমার অভিযোগ নেই ভাইয়া, অ্যাপয়েন্টমেন্টে আমার অভিযোগ নেই। আমার অভিযোগটা কোন জায়গায় আপনি বুঝলেন নাই? আমার কথা হইলো যে এখন জিতেছে 10 জন চেক করে 10
কারেক্ট করে না। আমার কথা এরা 10টা মেল চেক করে তো 10টা কারেক্ট নুলস্তা পায় না, 15টা চেক করে 10টা কারেক্ট পায়। আমার কথা ওই 5 জনকে কেন জানাই দেওয়া হয় না যে 5 জন ফলস, তাইলে তো 5 জন কমে, ভুক্তভোগীর সংখ্যা কমে, এটাই হলো কথা। তারা সব আইকে বয়ে রয়েছে, সবাই তো আশা বাইন্দা বয়ে রয়েছে যে আমারটা সঠিক, আমারটা সঠিক, আমি পাবো। কি জন্য এই আশা দিয়ে বহাবেরি রাখতাম সবাই? না স্যার, এখন এম্বাসি কেন আশা দিয়ে, এম্বাসি কিন্তু কাউকে আশা দিয়ে রাখছে না। আর আলটিমেটলি এম্বাসি আপনি একটা কাজের জন্য আপনি একটা ধরেন একটা জবের জন্য অ্যাপ্লাই করছেন, আপনার জবের রেজাল্ট এখনো আসে নাই, আপনি আশায় থাকবেন যে আপনি পাস করবেন, আপনি চাকরিটা পাবেন। অবশ্যই অবশ্যই তাহলে আশায় রাখলো না কেমনে? আশায় কেমনে রাখলো না ভাইয়া বলেন? তারা হেরা করতেছে কি আমি ফেল করছি, আমার ফেলটা জানাইতেছে না। তারা যারা পাস করতেছে হ্যাঁ গই জানাইতেছে, লেটার মার্কস যারা পাইতেছে। যে ব্যক্তি ফেল করছে এই ব্যক্তির যদি না জানাই দেয় তাইলে সে আবার নতুন করে পড়াশোনা কেমনে করবে? এক্স্যাক্টলি স্যার, আপনি যৌক্তিক আপনার বিষয়টি, আমি আপনার সাথে একমত স্যার। বাট আলটিমেটলি যেটা বর্তমানে এমবাসির কাছে রয়েছে আপনার ডকুমেন্ট। ভাইয়া আমি আপনার অনেক কথা বলে লাইছি, আমি সংক্ষিপ্ত আমার কথা হইলো ভাইয়া, আপনি আপনার উপরে অবশ্যই কর্মকর্তা আছে বা লিডার আছে, যারাই আছে, আপনি এইটা একটু জানান যে হেরা তো মনোজটা চেক করতেছে, কম বেশি যাই চেক করতেছে, 2-1 অ্যাপার্টমেন্ট দিচ্ছে। আমার কথা হইলো 1 জন অ্যাপার্টমেন্ট দিলে 2 জন যদি মনোজটা খারাপ করে বা 10 জনের চেক করে 1 জন যদি খারাপ করে, তারেও জানাই দেওয়া হোক যে আপনার মনোজটা ভুল। তাহলে কি হইব? ভুক্তভোগীর সংখ্যা কম, ওখানে আমিও করতে পারি, অন্য কেউ করতে পারি। মানুষ তো অনেক ভোগান্তিতে আছে, সবাই কেউ চাইতেছে না যে আপনাদের আমি বিরক্ত করি ফোন দিয়া, এগুলা তো ঠিক না। কি জন্য করি? 1.5 বছর হয়ে গেছে, আমি চাইলে আমি অন্য দেশে যাইতে পারতেছি না ভাই, বা অন্য একটা ব্যবসা দিব, এখানে যদি আবার আমি 5 লাখ 10 লাখ খাড়াই দিয়ে হালাই, আমি চাইলে বাইরে আবার দাম কেমন, ওইটা যদি আমার কাগজ দেয়, অনেক তো টাকা দেওয়া আছে, কিচ্ছু করা যাইতেছে না। এটা হইলো সমস্যা। এই জন্য আমার কথা হইলো আপনি একটু জানান যে জ্যাগো আমার এই কিভাবে কি করা যায়। আপনারা তো অবশ্যই কনফারেন্স করেন, কি করে জানান যে এরকম বিষয়টা জানানো উচিত। এম্বাসি পর্যন্ত জানান যে অন্তত জ্যাগো নুলস্তা ফলস, এরা চেক কথা আছে জ্যাগোটা ভালো, হ্যাগো অ্যাপার্টমেন্ট নিতেছে, এটা ভালো কথা, বেশ ভালো। কিন্তু জ্যাগোটা ফলস 2 নাম্বার, তাকেও জানাই দেওয়া হোক যে আপনাদের 2 নাম্বার, তাকেও কেন আইটি রাখতেছে? বুঝতে পেরেছি। আর এটা তো একটা প্রোটোকল নাম্বার, সিম্পল একটা প্রোটোকল নাম্বার দিয়ে চাপ দিলেই আয়া পড়ার কথা, এটা কারেক্ট না ফলস। আর এরকম একটা এক্সাইজ দিয়ে আপনাদের দিয়ে দেব যে বিএফএস গ্লোবালের যে মূলস্থা চেক করার পর জমা নিবে, আপনারা এক চাপ দিবেন, প্রোটোকল নাম্বার উঠে সব ডিটেলস আয়া পড়বে অটোমেটিক। এখন ডিজিটাল যুগে আইসা দিয়ে এইগুলি করে, এখানে সম্পূর্ণ দায় যদি এই আমাদের দালালদের দেয়, আমি তো মনে করি না। এটা তো ইটালির দায়বদ্ধতা আছে, বহুত দায়বদ্ধতা এখানে। আপনি অ্যানালগ যুগের কাজ করতেছেন, ডিজিটাল যুগে আইসা একটা সামান্য একটা নলস্তা যারা চেক করতে পারলে তো এরকম হইতো না। এরকম একটা সিস্টেম করুক, অ্যাপ সিস্টেম করুক, বা আপনারা অন্তত ভিএফএস গ্লোবাল চেক করার সিস্টেম করুক, যে জমা দেওয়ার আগে চেক করতে পারবো সব। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার আপনি কাইন্ডলি আপনার বিষয় থেকে আমি বুঝতে পারছি এবং সম্পূর্ণভাবে আমি বোঝার চেষ্টা করেছি। তো এখন বর্তমানে আপনি কি করণীয় রয়েছে স্যার, আমি আপনার জন্য কি করতে পারি এই বিষয়টা যদি আমার জন্য ভাইয়া এতটুকুই করেন যে এটা যেমনি হোক আপনার উদ্যোগ কর্মকর্তাকে যে ব্যক্তি এম্বাসির সাথে কথা বলে ওনারা কিছু জানান যে যদি 10 জনে অ্যাপার্টমেন্ট পায় ভালো, বা 1 জনও পায়, একজন ব্যক্তির কি কয় নুলস্তা চেক করার পরে অ্যাপার্টমেন্ট পায় না, বা ওই পাসপোর্ট জমা দিতে বলে না, হয়তো বা 5 জন চেক করে 1 জনেরটা সঠিক হয়, বা 2 জন চেক করে 1 জনেরটা সঠিক হয়। আমার কথা যদি ওই যারটা সঠিক না তারেও জানাই দেওয়া হোক যে আপনারটা সঠিক না। এটা তো সহজ। ভিসা দেওয়া আমি বুঝলাম কঠিন, এরা ভিসা দিতে পারবো না, অনেক বাধ্যবাধকতা আছে, এটা আলাদা বিষয়। কিন্তু যারটা 2 নাম্বার অন্তত যার নুলস্তা 2 নাম্বার, ভিসা পাইবো না, তারে জানাই দেয় না কেন? বুঝতে পেরেছি স্যার। আসলে যে যদি এমবাসি কর্তৃক যদি না জানানো হয় তাহলে কিন্তু আমাদের বিএফএস গ্লোবাল থেকে কিন্তু কোনো ইনফরমেশন কিন্তু আমরা এইটা আমি বুঝছি ভাইয়া, কিন্তু এইটা আমি তো আগে বললাম যে আপনি আপনার যে যারা কথা বলে অবশ্যই এমবাসির সাথে আপনাদের মাস গেলে প্রত্যেক মাসে কনফারেন্স হয় বা সপ্তাহে হয়, আমি জানি না, ওইটা একটু আপনি জানান যে তারা এই মেসেজটা তাদের দেব।
স্যার এখন বর্তমানে হচ্ছে যে আপনি একটা কাজ করতে পারেন, আপনি চাইলে একটা এম্বাসির নিকট একটা মেল ভাইয়া মেল করা হয়েছে, রেসপন্সও পাইছি, তারা খালি অপেক্ষা করতে বলে, অপেক্ষা অপেক্ষা as soon as অপেক্ষা মেল করা হয়েছে, আচ্ছা অপেক্ষা করতে বলে, অপেক্ষা। স্যার আমি আপনার জন্য কি করতে পারি বা আমি আপনাকে কিভাবে আমি সহায়তা করতে পারি আর ওইটাই সহযোগিতা আপনি ভাইয়া একটু জানাই দেন, আপনার যে কর্মকর্তা এম্বাসিতে কথা বলে তাদের জানান যে জি ব্যবস্থা চেক করে 2-1 জন গত সপ্তাহে 50-100 জন পাসপোর্ট জমা দেওয়ার ডেট পাইলো বা অ্যাপয়েন্টমেন্ট পাইলো, যাই হোক তাদের বিপরীতে যেগুলো চেক করার পর খারাপ করছে তাদের তো জানাই দিল না, যে আপনার দেখা খারাপ বা আপনি পাওয়ার যোগ্য না। আপনি স্যার আগামী যেহেতু এখন ফেব্রুয়ারি মাস শেষ হয়েছে, আপনি আগামী এপ্রিলের মধ্যে একটা সিদ্ধান্ত পেয়ে যাবেন স্যার, অবশ্যই এপ্রিলের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে ভাইয়া এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত আমি মনে করি না, এপ্রিলের মধ্যে যেই অবস্থা হয়েছে আমার মনে হয় না 2030 সালের মধ্যে আর কোনো সমাধান হইব, আমার ব্যক্তিগত মত। আমি বুঝে হালাইছি এরা যেভাবে কাজ করতেছে এইভাবে যদি কাজ করে 30 সালের মধ্যে সম্ভাবনা নাই। এরা এমনি জুড়াই রাখবো আর কিছু করবো না, আর আমরা এমনি কান্দাকারি করবো, এছাড়া কোনো সমাধান নাই, কারণ তারা কোনো পদ করতেছে না। আমার কথা স্থগিত করার দরকার নাই, তোরা যদি ভিসা না দাস বাদ করে দে। জি স্যার আলটিমেটলি কিন্তু আপনার যে এক্সপেকটেশন রয়েছে সেটি হচ্ছে আপনাকে যদি ভিসা না দেয় তাহলে তারা যেন আপনাকে ক্লিয়ারিফাই করে দেয় সে বিষয়ে জানতে, তাই তো স্যার? আমি পাসপোর্ট জমাও দিই, আমি মেল করছি 11 মাস হয়ে গেছে, মেল করছি আমার সংস্থার নাম্বার দিয়ে যে সিস্টেমে বাইরে ছিল, মেলের কোনো অ্যান্সার পাইনি এখন পর্যন্ত। আমার সংস্থার আদৌ কি সঠিক তবে না ভুল না কারেক্ট নাকি বইলা দিল যে আপনার এটা খারাপ 2 নাম্বার। আগামী এপ্রিলের মধ্যে আপনাকে এই বিষয়ে একটা সিদ্ধান্ত জানানো হবে, সো কাইন্ডলি সেই সময় পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হচ্ছে স্যার। এ ব্যতীত আর আপনার পর্যন্ত এটা কি কনফার্ম এপ্রিলের মধ্যে একটা রেজাল্ট পাবো? এপ্রিলের মধ্যে একটা রেজাল্ট পাবো কনফার্ম? জি স্যার, অবশ্যই আপনি এপ্রিলের মধ্যে একটা ফিডব্যাক পাবেন। থ্যাংক ইউ ভাই, জি থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ভাই স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শান্তি এটা ঘুমাইয়া শান্তি পাইনি ভাই, অনেকদিন শান্তি করে ঘুমাই চারি নাই, তিন দিকে শান্তি করে ঘুমাই চাইলে এরা বুঝাইতে পারবো না। আপনি মনে করেন যে তিন দিকে একটা সামান্য নলস্তা লইয়া এরকম করতেছি, কিন্তু আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন আপনি জানবেন যে নলস্তা আনতে কত কি লাগছে, এতটুকুই বললাম। জি স্যার, আমি জানি সেই বিষয়টি, আমি অবগত রয়েছি। এখন বর্তমানে হচ্ছে যে আমাকে আপনার যতটুকু ইনফরমেশন দেওয়ার আমি দিতে পেরেছি বলে আমার মনে হয়েছে। সো আর কোনো ইনফরমেশন দিয়ে কি সহায়তা করতে পারি স্যার? ভাইয়া ধন্যবাদ, থ্যাংক ইউ ভাইয়া। এইটাই জানতে চাইছি, যেহেতু এপ্রিলের মধ্যে পাইয়া গেলে তাও শান্তি, যদি আরো 2 মাস বাড়াইয়া কইতেন তাও শান্তি লাগবে, কিন্তু আমরা সমাধান চাইছি। হ্যাঁ, আলটিমেটলি একটা সময় জানতে চাচ্ছিলেন আর কি। সমাধান আমার নিজের দে ভিসা দে একটা দে, যেটা দে দিলে আমি খুশি, সবগুলাই খুশি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।